কয়েকদিন ধরেই কিছু ঘটনা ঘটে চলেছে। কম বয়সী যুবতী মেয়েদেরকে প্রথমে উলঙ্গ করে তারপর তাদের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে এবং শরীর থেকে রক্ত বের করে সেই দেহটাকে এতটা হালকা করে দেওয়া হচ্ছে যাতে দেহটা যে কোনো জায়গায় টেনে নিয়ে যাওয়া যায়। এইভাবে একের পর এক খুন করে মেয়েগুলোকে একটা জলা জায়গার মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ বা কারা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এমন একজন মানুষ যে কিনা খুন করে বাঁশবাগানে মাটির নিচে লাশগুলোকে পুঁতে রাখে, কিন্তু সমস্যা হলো সেই মানুষটা প্রতিবার খুন করার পর ভুলে যায় যে সে কি করেছে। তারপর মুভির কাহিনী এতটা ইউনিক এবং মাঝে মাঝে এমন সব টুইস্ট যেগুলো অবাক করে দেবে। একটা মাস্টারপিস থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস মেমোরি অফ আ মার্ডারার। মুভি শুরু হয় এই বুড়ো লোকটাকে একটা রেল লাইনের ওপর দিক দিয়ে হেঁটে আসতে দেখা যায়। লোকটা কেমন যেন শূন্যের দিকে তাকিয়ে থাকে আর তার বাঁ চোখটা এইভাবে কাঁপতে থাকে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় ওই লোকটা একটা থানায় বসে আছে আর একজন পুলিশ অফিসার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে লোকটা জানায় যে তার কিছু মনে নেই। এমন সময় সেখানে এই লোকটার মেয়ে আসে যার নাম অনহি। অনহি এসে তার বাবাকে নিয়ে যায় এবং তার বাবাকে একটা রেকর্ডার আর একটা লকেট দিয়ে বলে, তুমি কখন কি করছো না করছো এই সব কিছু এটাতে রেকর্ড করবে যাতে কখনো কিছু ভুলে না যাও। আর এই লকেটটার মধ্যে আমি আমাদের বাড়ির ঠিকানা দিয়ে রেখেছি যাতে কখনো বাড়ির ঠিকানা ভুলে গেলে তুমি এটা দেখে ফিরে আসতে পারো। হ্যাঁ, লোকটার সাথে পরিচয় করিয়ে দিই। লোকটার নাম হলো কিম বিয়ংসু। প্রায় 3 মাস আগে তার ডিমনেশিয়া নামে একটা রোগ ধরা পড়েছে। ডিমনেশিয়া এটা এমন একটা রোগ যেটাতে মানুষ সবকিছু ভুলতে শুরু করে আর একদম শেষে মানুষ সম্পূর্ণভাবে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এবং বাবার এই ডিমনেশিয়া রোগের জন্যই মেয়ে উনহি তাকে ওই রেকর্ডার এবং লকেটটা দিয়েছিল। তো যাই হোক, হঠাৎ করে একটা চমকে দেওয়ার মতো খবর শোনা যায়। খবরটা কি? শহরের মধ্যে পরপর 2টো অল্প বয়সী মেয়েকে কেউ নৃশংসভাবে খুন করে তাদের লাশগুলোকে প্লাস্টিকে মুড়ে একটা বড় ব্যাগে পুড়ে কোনো একটা সুনসান জলা জমিতে ফেলে দিয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার, এই খবরটা শোনা মাত্রই বিয়ংসু তাড়াতাড়ি ছুটে যায় নিজের জুতোটা দেখার জন্য যে জুতোতে কোনো কাদা লেগে আছে কিনা। কিন্তু কেন? শহরে যে 2টো মেয়ে নৃশংসভাবে খুন হয়েছে তার সঙ্গে বিয়ংসুর জুতোর কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বিয়ংসুকেই। বিয়ংসু নিজের অতীতের স্মৃতি ধরে রাখার জন্য তার ডাক্তারের পরামর্শ মতো রোজ দিন কি হচ্ছে না হচ্ছে ল্যাপটপে লিখতে শুরু করে। বিয়ংসু ল্যাপটপে লিখছিল, এখনও কোনো খুনের ঘটনা শুনলে আমার শরীরে শিহরণ জাগে। মনে হয় আমি ওই খুনটার জন্য দায়ী নই তো, কারণ আমি আসলে একজন খুনি। তবে আমি জন্মের পর থেকে তো আর খুনি ছিলাম না। সালটা ছিল 1971। তখন আমি পড়াশোনা করি। আমার পরিবারে মা, বাবা, দিদি এবং আমি ছিলাম। অনেকদিন গায়েব থাকার পর একদিন আমার বাবা রাতের বেলায় বাড়ি ফেরে আর ঘরের দরজাটা খুলতে আমি দেখি যে আমার মা এবং বোন বাবার অত্যাচারে কুঁকড়ে গিয়ে ঘরের এক কোণে বসে আছে আর আমার পছন্দের সাদা জুতোটা রক্তে লাল সেটা আমার বাবা মাথায় দিয়ে ঘুমোচ্ছে। আমাকে দেখতে পেয়ে আমার বাবা আমাকে বেধড়ক মারতে থাকে এবং একসময় আমি আমার বাবার মুখের ওপরে একটা গমের বস্তা চেপে ধরি এবং কিছুক্ষণ ছটফট করার পর আমার বাবার দেহটা নিস্তেজ হয়ে যায়। আমি আমার বাবার লাশটা নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেই এবং দিনের পর দিন কেটে যাওয়ার পরেও পুলিশ আমাকে ধরতে পারেনি, কারণ এই খুনের ব্যাপারে কেউ জানতেই পারে না। আর তখন থেকেই আমি ঠিক করি যে আমার আশেপাশে আমি যাকেই দেখব যে কেউ তার পরিবারের ওপর অত্যাচার করছে, আমি তাকে শেষ করে ফেলব। এবং সেটা করতে গিয়ে আমি আমার পাশের বাড়ির মাছ ব্যবসায়ীকে খুন করি, কারণ সে নিজের পশুগুলোর ওপর অকারণে অত্যাচার করত। এবং যাদেরকে আমি খুন করতাম তাদের সবার লাশ এনে বাঁশবাগানের নিচে পুঁতে দিতাম। আর আমি যে এতগুলো খুন করেছি তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই আমার, কারণ আমার মতে আমি সমাজের কিছু জঞ্জাল পরিষ্কার করেছি। কিন্তু 17 বছর আগে সে শেষবারের মতো একটা মহিলাকে খুন করেছিল। যদিও সেই মহিলাটা কে বা সে কি করেছিল এখন সেটা আর বিয়ংশুর মনে পড়ে না। আর এটা এই মুভির একটা অন্যতম বড় টুইস্ট। অনেক চেষ্টা করে শুধু এতটুকু মনে আছে যে ওই মহিলাকে খুন করে তার লাশটা বাঁশবাগানে পুঁতে গাড়ি চালিয়ে সে যখন ফিরছিল তার গাড়িটা এক জায়গায় ধাক্কা খেয়ে বেশ কয়েকবার উল্টে গিয়ে বিয়ংসু ছিটকে গাড়ির বাইরে আছাড় খেয়ে পড়ে এবং তার মাথায় গভীর চোট লাগে। হয়তো সেই চোটের ফলস্বরূপই এই বয়সে এসে সে ডিমনেশিয়া রোগে ভুগছে। এবং এসব কারণেই টিভিতে খুনের খবর শুনে বিয়ংসু ছুটে গিয়েছিল যে তার জুতোতে কাদা লেগে আছে কিনা, কারণ তার মনে হচ্ছে খুনটা হয়তো সেই করেছে, কিন্তু তার মনে নেই। এখনও সময় পেলে বিয়ংসু সেই বাঁশবাগানে যায়। অনেক স্মৃতি আছে তো বাঁশবাগানে, কারণ অনেকগুলো মানুষকে মেরে
এই বাঁশবাগানের মাটিতেই তো পোতা আছে। ঘড়িতে এখন প্রায় 6:45 বাজে। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অন্যমনস্ক হওয়ার ফলে বিয়ংসুর গাড়িটা রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটা গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে দাঁড়িয়ে থাকা গাড়িটার ডিক্কিটা খুলে যায়। বিয়ংসু গাড়ি থেকে নেমে দেখে ডিগ্গির ভেতরে একটা বড় ব্যাগ রাখা, আর তার চারপাশে লেগে আছে তাজা রক্ত। এমনকি গাড়িটা রাস্তা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানেও গাড়ির থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সুযোগ বুঝে বিয়ংসু নিজের রুমাল দিয়ে কিছুটা রক্ত মুছে সেই রুমালটা নিজের পকেটে রেখে দেয়। আর ঠিক তখনই গাড়ি থেকে এই লোকটা নেমে আসে। লোকটা বিয়ংসুকে জানায় এত ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাতে গিয়ে তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটা হরিণ মারা গেছে। সেই হরিণটাকেই নাকি লোকটা এইভাবে তুলে নিয়ে যাচ্ছে। বিয়ংসুর কেমন যেন খটকা লাগে। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সেই লোকটাকে সন্দেহ করছে। বিয়ংসু যাতে ভুলে না যায় সেই জন্য ওই লোকটার গাড়ির নম্বর ওই রেকর্ডারে রেকর্ড করে রাখে। বিয়ংসু আরও বেশি করে নিশ্চিত হয় যখন সে দেখে ওই রক্তটা পরীক্ষা করে যে রক্তটা তার রুমালে লেগেছিল সেই রক্তটার ব্লাড গ্রুপ কোনো পশুর ব্লাড গ্রুপের সঙ্গে মেলে না। একমাত্র মানুষের শরীরে এই রক্তের ব্লাড গ্রুপ পাওয়া যায়। কিন্তু বিয়ংসু তখন সবথেকে বেশি অবাক হয়ে যায় যখন সেই লোকটার নামে সে পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে যায়। সে দেখে সে যার নামে পুলিশের রিপোর্ট লেখাতে এসেছে সেই লোকটাই নিজেই একজন পুলিশ কর্মী, যার নাম তেজু। সেই লোকটা অর্থাৎ তেজু তার সহকর্মীদেরও একই কথা বলে যে তার গাড়িতে সেদিন ডিক্কির মধ্যে একটা হরিণের মৃতদেহ ছিল। তেজু বিয়ংসুকে ফোন করে এবং ফোন করেও একই কথা বলে, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি সেদিন হরিণের মৃতদেহ নিয়েই যাচ্ছিলাম। কিন্তু বিয়ংসু কিছুতেই বুঝতে পারে না যে তার ধারণা এতটা মিথ্যে কি করে হতে পারে, কারণ রক্তটা তো মানুষের, ওটা তো কোনো পশুর নয়। কিন্তু প্রমাণ করবে কি করে? পুলিশ তো তাকে বিশ্বাস করছে না। তো যা করার নিজেকেই করতে হবে। সে আবারও সেই জায়গায় যায় যে জায়গায় তেজুর গাড়িটার সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগেছিল এবং ভাবতে থাকে সে যদি নিজেই খুনটা করত তাহলে লাশটাকে কোথায় নিয়ে ফেলত। এবং সে ভেবে দেখে যে খুন করার পর সাধারণত খুনিরা লাশ নিয়ে খুব দূরে যাওয়ার রিস্ক নেয় না, এবং এই জন্য বিয়ংসু ভাবে যদি আগের খুন দুটোও তেজুই করে থাকে তাহলে লাশটাও নিশ্চয়ই এখানকাই কোথাও জলাধারের মধ্যে ফেলে দিয়েছে। এবং তার সন্দেহ সত্যি কিনা সেটা দেখার জন্য সে জলাশয়ে সেই শুনশান জায়গাটায় গিয়ে পৌঁছায় এবং চারদিকটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এবং একসময় সেখানে থাকা একটা জলাশয়ের ধারে বিয়ংসু সেদিন গাড়িতে যেই ব্যাগটা দেখেছিল সেই ব্যাগটা পড়ে থাকতে দেখতে পায়। আর সেই ব্যাগটা খুলতেই বেরিয়ে আসে একটা অল্প বয়সী মেয়ের লাশ। দৃশ্য পাল্টায়। দেখা যায় এই মেয়েটাকে কেউ একজন অপহরণ করে নিয়ে যায় এবং তারপর মেয়েটাকে উলঙ্গ করে হাত পা বেঁধে প্রথমে গলার মধ্যে ফাঁস দিয়ে খুন করা হয় এবং তারপর তার শরীরটাকে হালকা করার জন্য শরীরের কোনো একটা জায়গায় ক্ষত করে তার শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয়, কারণ শরীরের অনেকটা রক্ত বেরিয়ে গেলে সেই লাশটা অনেকটা হালকা হবে এবং টেনে নিয়ে যেতে সুবিধা হবে। এরপর লাশটাকে সে কিছুদিন বাথটাবের মধ্যে ফেলে রাখে জলের মধ্যে এবং সেই অবস্থায় সেই লাশটার বেশ কিছু ছবি তুলে রাখে। তবে খুনিটাকে সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যায় না। দেখা যায় বিয়ংসু সেই লাশটার ব্যাপারে পুলিশকে জানায় এবং পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করে। জানা যায় এই মেয়েটাকে যেভাবে খুন করা হয়েছে আগের মেয়ে দুটোকেও একইভাবে খুন করা হয়েছে, অর্থাৎ উলঙ্গ করে ফাঁসি দিয়ে খুন করা হয়েছে। দেখা যায় ওই লোকটা অর্থাৎ তেজু তার হাবভাব যেন কেমন একটু অদ্ভুত ধরনের। দেখে মনে হয় হয়তো কোনো মানসিক রোগটোকে ভুগছে। কারোর সাথে বিশেষ কথা বলে না, একদৃষ্টে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এবং এই লাশটা পুলিশ উদ্ধার করার পর পরের দিন সে বিয়ংসুর পশু চিকিৎসালয়ের বাইরে পৌঁছে যায়। সেদিন বিয়ংসু তার পশু চিকিৎসালয়ের মধ্যে না থাকলেও তার মেয়ে উনহি সেদিক দিয়ে তখন যাচ্ছিল। বিয়ংসুর মেয়েকে যখন জু দেখে তার চোখে মুখের হাবভাব কেমন যেন পাল্টে যায়। বিয়ংসুর মেয়ের সঙ্গে তার আলাপ হয়। দৃশ্য পাল্টায়। দেখা যায় একদিন রাতে বিয়ংসু উনহির বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সে দেখে দূর থেকে একটা মহিলাকে তার বাড়ির দিকে হেঁটে আসতে। তাকে দেখে বিয়ংসুর চোখ মুখ কেমন যেন কাঁপতে থাকে। সে দৌড়ে গিয়ে সেই মহিলাটার গলা টিপে ধরে। আর এমন সময় সে উনহির গলা শুনতে পায়। উনহি চিৎকার করে বলছে, বাবা ছাড়ো, এটা আমি, আমার লাগছে। বিয়ংসুর হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। সে দেখে সে উনহিকেই অন্য কোনো মহিলা ভেবে গলা টিপে ধরেছিল। বিয়ংসু মনে মনে ভাবতে থাকে, আমার রোগটা অনেকটাই বেশি হয়ে গেছে, এই জন্য আমি ভুলভাল দেখছি। এত বছর ধরে এত খুন করেছি, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবার বিয়ংসু মনে মনে ভাবতে থাকে সেদিন কুয়াশার মধ্যে ওই যে গাড়ির ধাক্কা এবং জলাভূমিতে গিয়ে মেয়েটার লাশ উদ্ধার সবকিছুই আমার ভ্রম না তো? এটাও তো হতে পারে বাস্তবে এগুলো কিছুই ঘটেনি, হয়তো আমার রোগের কারণে এসব আমার ভ্রম হচ্ছে। কারণ সে আজকাল প্রায় ব্যাপারগুলোই ভুলে যাচ্ছে এবং চোখের সামনে যা দেখছে বেশিরভাগই ভ্রম দেখছে। এরপর একদিন গাড়ি চালিয়ে ফেরার পথে উনহিকে সে জুয়ের সঙ্গে দেখে
বিয়ংসু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে জুকে জিজ্ঞেস করে, তুমি উনহির সাথে কি করছো? জু জানায় তার মেয়ের প্রেমিক হলো উনহি। সেদিন দেখা হওয়ার পর থেকে তাদের মধ্যে আলাপ জমে উঠেছিল এবং তারপর সেটা একটা সম্পর্কের দিকে গড়িয়ে যায়। বিয়ংসুর মানসিক অবস্থা এতটাই খারাপ যে জুকে সে এতদিন ধরে খুনি সন্দেহ করছিল সেই বিষয়টা সে ভুলেই যায়। অন্যদিকে জুকে দেখা যায় সে উনহিকে বলে, জানো তো, কিছুদিন আগে তোমার বাবার সাথে আমার ওই দিকটায় গাড়ির ধাক্কা লেগেছিল। বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল তোমার বাবা, কোথাও একটা যাচ্ছিলেন। আমার নামে উনি আমারই থানায় নালিশও করেন। এখন দেখলাম তোমার বাবা আমাকে চিনতেই পারলেন না। জুয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে উনহি জানায়, আমার বাবা মাঝে মাঝে ওদিকে একটা বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানে যায়। কেন যায় সেটা জানি না। এদিকে বিয়ংসুকে দেখা যায় সে জুকে আবার দেখার পর থেকে বুঝতে পারে জুকে সে আগে তো কোথাও একটা দেখেছে, কিন্তু সে মনে করতে পারছে না। এবং তাই সে তার রেকর্ডারটা বের করে এতদিন ধরে যা যা রেকর্ড করেছে শুনতে শুরু করে। এবং তার মনে পড়ে যায় জুকে সেদিন সে লাশ নিয়ে যেতে দেখেছিল এবং তার নামে সে পুলিশ স্টেশনে রিপোর্টও করেছিল। সে তার মেয়েকে সাবধান করে দেয়, তুমি ওর সাথে আর মিশবে না, ও একটা খুনি, ও তোমার অনেক বড় ক্ষতি করে দেবে। এটা শুনে তার মেয়ে উনহি অবাক হয়ে যায় এবং তার বাবাকে বলে, তুমি কি করে বুঝলে যে ও একজন খুনি? ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেদিন মেয়েটা খুন হয় সেদিন তোমাকে সবাই দেখেছিল ওই বাঁশবাগান এবং ওই জলাভূমির দিকে যেতে। এমনকি বাবা, আমি তোমার জুতাতে কিন্তু কাদাও দেখেছি। বিয়ংসু নিজের মেয়ের মুখে এই কথাগুলো শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে পরিষ্কারভাবে বুঝতে পারে মেয়ে হাত থেকে বেরিয়ে গেছে। জু তার মেয়েকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। বিয়ংসু এবার ঠিক করে যে করেই হোক জুয়ের বিরুদ্ধে সে প্রমাণ জোগাড় করবেই, এবং এটা করার জন্য সে তার একজন পরিচিত পুলিশ কর্মীকে গিয়ে সেই দিনের সেই রক্তের স্যাম্পলটা দিয়ে বলে, এটা একটু পরীক্ষা করে দেখো, এটা কি সত্যি মানুষের নাকি কোনো পশুর। এবং তারপর গিয়ে সে জুকে শাসিয়ে বলে, শোনো, আমি তোমার আসল রূপটা বুঝতে পেরেছি। এরপরেও যদি তুমি আমার মেয়ের সঙ্গে থাকো, আমি তোমাকে একদিন টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেব, কখনো কেউ টেরও পাবে না। এরপর দেখা যায় বিয়ংসু নিজেকে মানসিক এবং শারীরিকভাবে খানিকটা তৈরি করার চেষ্টাও করে, যাতে প্রয়োজনে সে জুয়ের মুখোমুখি মোকাবেলা করতে পারে। এবং এই জন্য বিয়ংসু একদিন জুকে ফলো করে তার বাড়ি অবধি যায়, যাতে জু ঘুমিয়ে পড়লে বিয়ংসু তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তাকে খুন করে ফেলতে পারে। কিন্তু এমন সময় বিয়ংসুর স্মৃতি আবার নষ্ট হয়ে যায়। সে ভ্রমবশত জলের বোতলে নিজে প্রস্রাব করে সেই জলটা নিজেই খেয়ে ফেলে। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় বিয়ংসুর তখন হুঁশ ফিরে এসেছে। সে দেখে সে নিজের বাড়ির উঠোনে বসে আছে আর উনহি জুকে বাড়িতে নিয়ে এসেছে। বিয়ংসু কিছুতেই বুঝতে পারে না যে কোথা থেকে কি হয়ে গেল। তার তো এতটুকু মনে আছে সে জুকে খুন করার জন্য তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সে নিজের বাড়িতে এলো কেমন করে? বিয়ংসুর মাথাই খারাপ হয়ে যায়। সে একটা বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে এসে জুকে পেছন থেকে চেপে ধরে। সে যেভাবেই হোক জুকে এখানেই হত্যা করবে এবং তার শরীরে ঢোকানোর চেষ্টা করলে জু তাকে আটকে দেয়। ঠিক এমন সময় উনহি এসে বিয়ংসুকে বাবা বলে জোরে চিৎকার করে ডেকে ওঠে। বিয়ংসুর হোশ ফিরে আসে এবং সে দেখে এতক্ষণ ধরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে জুকে খুন করার পুরো ঘটনাটাই সে কল্পনা করছিল, বাস্তব নয়। এবং পরে সে বুঝতে পারে যে ঘটনাটা তার মনে পড়ছে, অর্থাৎ সে যে জুয়ের বাড়িতে গিয়েছিল জুকে হত্যা করার জন্য, সেই ঘটনার কিন্তু 1 সপ্তাহ কেটে গেছে। অথচ তার মনে হচ্ছে কয়েক ঘন্টা আগেই হয়তো সে গিয়েছিল জুর বাড়িতে জুকে হত্যা করার জন্য। অর্থাৎ বিগত 1 সপ্তাহের সব স্মৃতি তার মন থেকে মুছে গেছে। ওই জুকে মারতে যাওয়ার ঘটনার পর থেকে কি হয়েছে না হয়েছে কিছুই মনে পড়ছে না। বিয়ংসু বুঝতে পারে তার মানসিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে, সেইভাবে বেশিদিন বাঁচবেও না। এদিকে দেখা যায় তার সেই পুলিশ বন্ধু এসে জানায় সে যে রক্তের স্যাম্পলটা তাকে টেস্ট করতে দিয়েছিল সেটা আসলে কোনো মানুষের নয়, পশুর। বিয়ংসু অবাক হয়ে যায়। সে কি করবে? সে নিজে যা দেখেছে সেটা বিশ্বাস করবে, নাকি রিপোর্টে যা বলছে সেটা বিশ্বাস করবে? অর্থাৎ তার সামনে এখন দুজন শত্রু, একটা জু এবং একটা সে নিজে। কারণ তার মাথায় কোনো কিছুই থাকছে না, সে কি করছে না করছে। বিয়ংসু প্রচণ্ড ভেঙে পড়ে। পরের দিন বিয়ংসু নিজের ঘরে ঢুকে দেখে কেউ একজন তার ল্যাপটপটা খুলে তার লেখাগুলো পড়ছে। বিয়ংসু এসেছে বুঝতে পেরে লোকটা যখন পেছন দিকে তাকায়, বিয়ংসু দেখে সেই লোকটা আর কেউ না, সেটা তার মৃত বাবা। চমকে গিয়ে বিয়ংসুর ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নে থাকাটাই ভালো ছিল, কারণ বাস্তবে আরো ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছিল। কারণ ঘুম ভাঙতেই সে দেখে তার হাত পা দড়ি দিয়ে পেছনের দেওয়ালের সাথে বাঁধা, আর সামনে বসে জু বিয়ংসুর ল্যাপটপে বিয়ংসু যা যা লিখে রেখেছিল সেই সব কিছু জোরে জোরে পড়ছিল। জু ব্যঙ্গর হাসি হেসে কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্বরে বলে, তো যাই হোক, আপনার জীবনের গল্পগুলো কিন্তু দারুণ। তো আপনার পুলিশ বন্ধু কি বলল? সেদিনের সেই রক্তটা যেটা আপনি রুমালে নিয়ে এসেছিলেন সেটা পশুরই তো? আর আপনার কি মনে হয় এতগুলো মেয়েকে মারার পর
আমি আপনার মেয়ের সঙ্গে কেন প্রেমের নাটক করতে গেলাম? কারণ আপনার মেয়েকে আমি ব্যবহার করতে চেয়েছিলাম যাতে আপনার বাড়িতে আসতে পারি আর কোনোভাবে ওই রক্তের স্যাম্পল আলা রুমালটা পাল্টে দিতে পারি। আর আপনিই বা কেমন ধরনের মানুষ? বেকার ঝামেলা করছেন। আপনিও তো আমার মতোই একজন খুনি, তাই নয় কি? দেখুন, আমি আপনার মেয়েকে ছেড়ে দেব, কিন্তু আপনি যদি এটা স্বীকার করে নেন যে ওই 3টে খুন আপনি করেছেন, তাহলে আপনার মেয়েকে ছেড়ে দিতে পারি। জুর কথাগুলো শুনে বিয়ংসু যতটা অবাক হয় তার থেকেও বেশি রেগে যায়। সে কিছুতেই রাজি হয় না। তখন জু একটা ওষুধের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন নিয়ে বিয়ংসুকে অজ্ঞান করে দেয়। পরের দিন সকাল, বিয়ংসুর জ্ঞান ফেরে। আগের দিন রাতের কথা ভাগ্যবশত তার মনে আছে। সে বুঝতে পারে তার মেয়ের বিপদ। তাই বিয়ংসুর একটা দিদি ছিল, যে দিদি সবসময় ধর্মকর্ম নিয়ে থাকত। সে দিদির সঙ্গে মাঝে মাঝেই বিয়ংসু দেখা করতে যেত। তার কাছে নিজের মেয়ে উনহিকে সে থাকতে পাঠিয়ে দেয় এবং বিয়ংসু ভাবে জুকে এভাবে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, তাকে যেভাবেই হোক খুন করতেই হবে। সে জুয়ের বাড়ির সামনে এসে পৌঁছায় এবং জুকে আবারও একটা বড় ব্যাগ নিয়ে সেই বাড়িটা থেকে বেরিয়ে যেতে দেখে। বিয়ংসু সেই বাড়িটা ঢুকে একটা ভিডিও রেকর্ডার পায়, যেখানে জো বিয়ংসুর পরিচিত এক মহিলাকে খুন করার ভিডিও রেকর্ডিং করেছিল। বিয়ংসু সেই ভিডিও রেকর্ডারটা তার পুলিশ বন্ধুকে দিয়ে বলে, এটাতে জুয়ের ভিডিও রেকর্ডিং আছে, ওই যে পুরো বাড়িটা, সেই বাড়িটায় সে খুনগুলো করে একের পর এক। আমি সেখান থেকে এটা উদ্ধার করেছি। আর সেদিন যে রক্তের স্যাম্পলটা তোমাকে আমি পরীক্ষা করতে দিয়েছিলাম, সেটা পশুর রক্তের স্যাম্পলের সঙ্গে ওই জুই পাল্টে দিয়েছিল। ওই হলো সেই সিরিয়াল কিলার যে কিনা ওই মেয়েগুলোকে ওইভাবে হত্যা করছে। জুকে পুলিশ ডেকে আনে, কিন্তু জু ছিল মারাত্মক চালাক। সে পাল্টা জবাবে বলে, ওই ভিডিও রেকর্ডারটার মধ্যে শুধুমাত্র বিয়ংসুর হাতের ছাপ পাওয়া গেছে। ওই ভিডিওর মধ্যে কি এমন কাউকে দেখা যাচ্ছে যেটা দেখে সন্দেহ হয় যে ওটা আমি? এছাড়াও যে মহিলাটা খুন হয়েছে সে কিন্তু আমার কোনো পরিচিত নয়, বিয়ংসুর পরিচিত এক মহিলা। এমনকি বিয়ংসুর মোবাইলের কল লিস্টেও দেখা যাচ্ছে খুন হওয়ার আগের দিন বিয়ংসু তার ফোন থেকে ওই মহিলাকে ফোনও করেছিল। এবং এছাড়াও ওনার নিজের মেয়ে, যার নাম উনহি, তাকে কিন্তু কিছুদিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমি হলপ করে বলতে পারি এই বিয়ংসুই হচ্ছে আসল খুনি। সে খুনগুলো করছে এবং ভুলে যাচ্ছে এবং তার দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। হয়তো এতদিনে সে নিজের মেয়েকেও খুন করে ফেলেছে। বিয়ংসু তাদেরকে বলে যে আমি কিছুই করিনি। আগের দিন রাতে জু আমার বাড়িতে গিয়ে আমাকে অজ্ঞান করেছিল এবং হতে পারে তখনই আমার ফোন থেকে সে ওই মহিলাকে ফোন করে, এটা প্রমাণ করার জন্য যে ওই মহিলাকে ফোন করে আমি ওই পুরো বাড়িটাতে ডেকেছি এবং তারপর খুন করেছি। এছাড়াও বিয়ংসু বলে, আমার মেয়ে উনহিকে আমি নিজে আমার দিদির কাছে রেখে এসেছি। পুলিশ বিয়ংসুকে বলে তোমার দিদিকে ফোন করো, কিন্তু অবাক ব্যাপার, বিয়ংসুর ফোনে তার দিদির নাম্বারই নেই। এটা দেখে বিয়ংসু উদ্ভ্রান্তের মতো গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুই বুঝতে পারছে না তার ফোন থেকে তার দিদির নাম্বার গায়েব কি করে হয়। আর সব থেকে বড় ব্যাপার, তার দিদির চেহারাটা তার মনে পড়ছে না কেন। তার দিদি যে আশ্রমে থাকে, অর্থাৎ সে দিদির সঙ্গে যে আশ্রমে দেখা করতে যেত, সেখানে গিয়ে দেখে আরেক কাণ্ড। সেটা কোনো আশ্রমই না, সেটা একটা সুনসান পরিত্যক্ত জায়গা। মানুষজন ওখানে যায় আসে না। এবং তখনই তার অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়। বিয়ংসু তাদের বাবাকে খুন করার কিছুদিন পর তার দিদিও আত্মহত্যা করেছিল। অর্থাৎ এতদিন ধরে সে তার দিদিকে শুধুমাত্র কল্পনা করেছে, তার দিদির কোনো বাস্তব অস্তিত্বই নেই। এছাড়াও তার মনে পড়ে যায় 17 বছর আগে যে মহিলাকে সে শেষবারের মতো খুন করেছিল, সেটা আর কেউ নয়, বিয়ংসুর নিজের স্ত্রী। তার স্ত্রী তাকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। এমনকি উনহি তার নিজের মেয়েও না, উনহি সেই অবৈধ সম্পর্কের ফল। আর এটা জানতে পারার পর বিয়ংসু তার স্ত্রীকে খুন করে এবং এটাই ছিল তার শেষ খুন। তারপর ওইসব ভাবতে ভাবতে গাড়ি চালাতে গিয়ে বিয়ংসুর অ্যাক্সিডেন্ট হয় এবং ব্রেনে চোট লাগার কারণে ডিমনেশিয়া রোগ তাকে ঘিরে ধরে। তো এবার বিয়ংসু এটা ভাবতে শুরু করে, হয়তো জু ঠিকই বলছিল, আমি হয়তো নিজের অবচেতনে আমার মেয়ে উনহিকেও খুন করে ফেলেছি। সে আরও মানসিকভাবে ভেঙে পড়ে, পাগলের মতো চিৎকার করতে থাকে। বাড়ি ফিরে উনহির দেওয়া রেকর্ডারটা অন করে বিয়ংসু আত্মহত্যার কথা ভাবে, কারণ তার মতে তার মতো মানুষ সমাজের জঞ্জাল, তাই তার বেঁচে থাকাটা আশেপাশে মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু এমন সময়, যেদিন রাতে জু তার বাড়িতে এসেছিল, সেদিন কোনোভাবে বিয়ংসুর রেকর্ডারটায় হাত লেগে জুয়ের সব কথাবার্তা রেকর্ড হয়ে গেছিল। এবং এবার বিয়ংসু বুঝতে পারে যে না, এই 3টে মেয়ে যে পরপর খুন হয়েছে, সেই খুনগুলো সে করেনি, এমনকি নিজের মেয়েকেও সে খুন করেনি। অন্যদিকে পুলিশের কাছে বিয়ংসুকে পাকাপাকিভাবে দোষী সাব্যস্ত করার জন্য জু বিয়ংসুর যে পরিচিত মহিলাকে খুন করেছিল সেই লাশটা নিয়ে গিয়ে বিয়ংসুর সেই বাঁশবাগানের মাটির নিচে পুঁতে দেয়, যাতে একটা লাশের তদন্ত করতে এলে পুলিশ অতীতে বিয়ংসু যে খুনগুলো করে করে বাঁশবাগানে পুঁতে রাখত
সেই সব কঙ্কালগুলো যাতে উঠে আসে এবং পুলিশ তখন বিয়ংসুকেই খুনি ধরে নেয় যে বর্তমানে যে খুনগুলো হচ্ছে সেগুলোও বিয়ংসুই করছে, এরকম যাতে পুলিশের ধারণা চলে আসে। পুলিশ এবার একদম নিশ্চিত হয়ে যায় যে বিয়ংসুই আসল খুনি, কিন্তু তাকে তার বাড়িতে অ্যারেস্ট করতে গেলে বিয়ংসু পুলিশদের মেরে সেখান থেকে পালায়। কারণ এবার বিয়ংসুর সব থেকে ভয়ঙ্কর জিনিসটা মনে পড়ে যায়, যেটা সে ভুলে গেছিল সেদিন নিজের দিদি ভেবে উনহিকে যার গাড়িতে তুলে দিয়ে এসেছিল সেটা তো তার দিদি ছিলই না, সেটা ছিল জুয়ের গাড়িতেই সে তুলে দিয়ে এসেছিল। এবং এতদিন ধরে সেই ভ্রমের মধ্যে ছিল যে সেদিন তার মেয়েকে সে নিজের দিদির গাড়িতেই তুলে দিয়ে এসেছিল। বিয়ংসু শেষবারের মতো উনহিকে বাঁচানোর চেষ্টা করে এবং তার পুলিশ বন্ধুকে ফোন করে আগের দিনের রেকর্ডিংটা শোনায়। পুলিশকর্মীরা বুঝতে পারে যে বিয়ংসু এতদিন ধরে ঠিকই বলছিল, জু এই পরপর খুনগুলো করে যাচ্ছে। তাই বিয়ংসুকে সাহায্য করার জন্য সে জুয়ের পিছু নেয় এবং দেখে জঙ্গলের ভেতরে একটা বাড়িতে গিয়ে জু ঢুকেছে। পুলিশটা জানালা দিয়ে দেখে সত্যি ঘরের ভেতরে আছে উনহি। এমন সময় তার কাছে বিয়ংসুর ফোন আসে আর তার সাথে কথা বলতে গিয়ে জু টের পেয়ে যায় যে এখানে কেউ তো আছে, আর পেছন থেকে এসে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে জু। উনহি এটা দেখে ফেললে সে জুকে ভয় পেয়ে তার হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জু তাকে ধরে ফেলে। তাকে আবারও সেই বাড়িতে নিয়ে এসে হাত পা মুখ বেঁধে মারধর করে এবং মাটিতে ফেলে রাখে। তবে তার প্রাণ নেওয়ার আগে জু নিজের মাথায় লাগানো খুলির এই অংশটা একবার খুলে আবার লাগিয়ে নেয় আর বলে, আমার বাবা না আমার উপরে প্রচণ্ড অত্যাচার করত, তাই একদিন রেগে গিয়ে বাবাকে খুন করে ফেলবো বলে একটা ছুরি নিয়ে এসে তাকে মারতে গিয়েছিলাম। এমন সময় আমার মা একটা লোহার ইস্ত্রি দিয়ে আমার মাথার মধ্যে সজোরে মারে, আর তাতেই আমার এই অবস্থা হয়ে যায়। আর তখন থেকে আমি মহিলাদের ঘেন্না করি। আমি তো আমার মাকে বাঁচাতেই গিয়েছিলাম, তাহলে আমার মা এরকম কেন করলো আমার সাথে? এসব বলে পেছন ফিরতেই সে উনহিকে আর দেখতে পায় না। উনহি বাইরে গাড়িতে লুকিয়ে আছে ভেবে সেখানে খুঁজতে গেলে সে সময় বিয়ংসু চলে আসে আর সজোরে জুয়ের গাড়িটাতে ধাক্কা মারে। গাড়ি থেকে বেরিয়ে এসে বাড়িতে ঢুকে চারদিকে উনহিকে খুঁজতে শুরু করে। একসময় দেখে উনহি একটা পর্দার আড়ালে পড়ে আছে, তবে তাকে দেখতে পাওয়া মাত্র বিয়ংসুর আবার স্মৃতিভ্রষ্ট হয়। সে হঠাৎ করে ভাবতে লাগে যে আমি এই জঙ্গলের মধ্যে বাড়িটাতে কি করছি, তার কোনো কিছুই মনে পড়ে না। ঠিক এই সময় জু সেখানে চলে আসে এবং বিয়ংসুকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই উনহি কোনো মতে মুখের বাঁধন খুলে বাবা বলে চিৎকার করতে থাকে এবং উনহি ডাক শুনে বিয়ংসুর স্মৃতি আবার ফিরে আসে। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। স্বাভাবিকভাবেই দুজনের বয়সের বিস্তর ফারাক, তাই বিয়ংসুকে মেরে প্রায় আধমরাই করে ফেলে জু। কিন্তু একজন বাবা যখন নিজের সন্তানকে বাঁচানোর জন্য লড়াই করে তখন ওপরওয়ালাও তাকে শক্তি দেয়। শেষ পর্যন্ত অনেক কষ্টে বিয়ংসু জুকে গলা টিপে শেষ করে ফেলে। তবে উনহি এতদিন ধরে জুয়ের মুখে নিজের বাবার খুন করার সবগুলো ঘটনা শুনে ফেলেছে এবং সে বিয়ংসুকে ভয় পেতে শুরু করে। বিয়ংসু বলে, ভয় পেও না, আমি একজন খুনি ছিলাম ঠিকই এবং আমি তোমার মাকে খুন করেছিলাম, কিন্তু চিন্তা করো না, এই খুনির রক্ত তোমার শরীরে নেই, তুমি আমার নিজের সন্তান নও। আমার স্ত্রী মানে তোমার মা একজনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, তুমি তারই সন্তান। এরপর সেখানে পুলিশ আসে এবং বিয়ংসুকে অ্যারেস্ট করে, কিন্তু তার মানসিক রোগ এবং বয়সের কারণে তার কোনো শাস্তি না হলেও তার জায়গা হয় মানসিক হাসপাতালে। দেখা যায় বিয়ংসুর মানসিক অবস্থার আরও অবনতি ঘটেছে। উনহিকে দেখা যায় সে তার বাবাকে ক্ষমা করে দেয়, কারণ সে বুঝতে পারে তার বাবা কোন পরিস্থিতিতে খুনগুলো করেছিল। দিন যায় এবং একদিন বিয়ংসুর মাথা থেকে উনহির কথা সম্পূর্ণভাবে মুছে যায়। উনহির কোনো অস্তিত্বই নেই বিয়ংসুর মাথায়, সে আর মনে করতে পারে না উনহিকে। এবং মুভি শেষে দেখা যায় সব কিছু ভুলে গেলেও বিয়ংসুর শুধুমাত্র এটা মনে আছে যে সে একজন খুনি এবং সে অনেকগুলো খুন করেছিল। ওই বাঁশবাগানের মাটির নিচে অনেকগুলো লাশ এখনও পোতা আছে। এই ভাবনা তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খেতে শুরু করে এবং সে ঠিক করে আত্মহত্যা করবে। এবং শুধু তাই না, সে যখন আত্মহত্যা করতে রেল লাইনে যায় হঠাৎ করেই তার জুয়ের কথা মনে পড়ে এবং সে আত্মহত্যা না করে একটা রেল লাইনের ওপরে গিয়ে দাঁড়ায়। মুভির শুরুতে যে দৃশ্যটা দেখা গিয়েছিল সেই দৃশ্যটা আবার দেখা যায় এবং দেখা যায় তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে জু, যে বিয়ংসুর উদ্দেশ্যে বলে ওঠে, নিজের স্মৃতিকে ভরসা করো না, আমি এখনো জীবিত। আর এখানেই মুভির এন্ডিংটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সেদিন কি জু সত্যিকারই মারা গেছিল, নাকি সেদিন জুকে মারতে যাওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি থাকাই সব কিছুই বিয়ংসুর একটা ভ্রম? এতক্ষণ সে যা দেখছিল, যা করছিল, সবকিছুই তার ভ্রম ছিল। তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এই মুভি যেভাবে শেষ হয় তাতে জুকে অপরাধী মনে হলেও এই মুভির এন্ডিংয়ের আরেকটা মত বা থিওরি অনুযায়ী সব খুনগুলো বিয়ংসু করেছে। কারণ যেহেতু বিয়ংসুর ডিমেনশিয়া রোগ শেষ পর্যায়ে ছিল
তাই সে সব খুনগুলো করছিল, কিন্তু সেই ভাবছিল খুনগুলো জু করছে, কারণ মহিলাদের প্রতি তার একটা আক্রোশ ছিল। কিন্তু এই থিওরিটা আমার কাছে একদম লজিকবিহীন লাগে। তার কারণও বলে দিচ্ছি। কারণ নারীদের প্রতি আক্রোশ বিয়ংশুর একদমই ছিল না। উল্টে দুজন নারী অর্থাৎ তার মা এবং দিদিকে তাদের বাবার অত্যাচার থেকে সে রক্ষা করেছিল এবং নিজেও রক্ষা পেয়েছিল, এবং যার জন্য সে তার বাবাকে খুনও করেছিল। আর মুভিতে দেখাও যায় সে যখন নিজের আত্মকথা বলছিল যে কিভাবে সে খুনি হলো, তখন তার বলা একটা লাইন ছিল এরকম, বাবাকে মারার পরও যখন পুলিশ আমায় ধরতে আসেনি, তখন ঠিক করলাম সমাজের কিছু জঞ্জাল অর্থাৎ খারাপ মানুষদের মারব। একবারও কিন্তু বলেনি যে মেয়েদের মারব, কারণ মেয়েদেরকে খুন করার তার কোনো কারণই ছিল না। সে তো তার মা দিদিকে ভালোবাসত। কিন্তু ওদিকে যদি দেখা যায়, জুকে মেরেছিল তার মা, গরম ইস্ত্রি দিয়ে মাথার মধ্যে মেরেছিল, যার জন্য এখনও তার মাথার খুলির একটা অংশ এরকম অবস্থায় আছে। এবং এই ঘটনার পর থেকে জুয়ের মনে আক্রোশ আর ঘেন্না জন্মে যায় মেয়েদের প্রতি, এবং এই জন্য সে শুধুমাত্র মেয়েদেরকেই খুন করত। সুতরাং লজিক অনুযায়ী বর্তমানে যে মেয়েগুলো খুন হয়েছে সেগুলোর খুনি জু। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, বিয়ংসু আর জু কিন্তু একটা কয়েনের এপিটোপিট, কারণ দুজনেই ছোটবেলায় তার বাবার অত্যাচারের শিকার হয়, এবং যেটার প্রভাব তাদের দুজনেরই ব্রেনের মধ্যে গিয়ে পড়ে, যার ফলে তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষমতা হারায় এবং তৈরি হয়ে ওঠে সমাজের চোখে দুই সাইকো কিলার। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে চলে এসো আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর হ্যাঁ, এই মুভিটা দেখার পর থেকে আমারও মাথায় কেমন যেন স্মৃতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই চ্যানেলে আমি কি করছি? আমার চ্যানেলের নাম তো এক্সপ্লেন টিভি বাংলা।